নমস্কার। আমরা পূর্বে আত্মবিলাপ কবিতা পাঠ করেছিলাম। আজকে সে কবিতার একটি রসগ্রাহী আলোচনা করব। এই আত্মবিলাপ কবিতাটার আলোচনার পূর্বে আমাদের সকলকেই মাইকেল মধুসূদন দত্তের জীবন সম্পর্কে একটু জানতে হবে। বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার এবং বাংলা সাহিত্যে বহুবিধ নতুন ধারার প্রবর্তক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি 1842 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন কলকাতার একজন বিশিষ্ট ব্যবহারজীবী রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। গ্রামের পাঠশালাতেই মধুসূদনের পাঠগ্রহণ শুরু হলেও এই মধুসূদন কিন্তু অল্পকালের মধ্যেই সে পাঠ সম্পন্ন করে পরে কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। ছাত্রজীবন থেকেই মধুসূদনের কবিত্ব শক্তির ওপর আমরা পরিচয় পেয়েছি, কিন্তু এই তার উপর আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ইংরেজি ভাষাতে তিনি কবিতা রচনা করছেন এবং ভবিষ্যতে মহাকাব্য রচনার আশা পোষণ করছেন। স্বভাবতই এই উদ্দেশ্যে ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন বিবেচনা করে তিনি আত্মীয় স্বজনের অজ্ঞাতে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছেন। মাইকেল নামে অভিহিত হচ্ছেন মধুসূদন। ধর্মান্তরিত হবার ফলে তার কলেজে পড়ার অধিকার নষ্ট হচ্ছে, বিশপস কলেজে ভর্তি হচ্ছেন। এখান থেকে তিনি প্রায় সকলের অজ্ঞাতে 1848 খ্রিস্টাব্দে মাদ্রাজে চলে যাচ্ছেন। সেখানে শিক্ষকতা এবং সাময়িক পত্র পরিচালনায় নিযুক্ত হয়ে যাচ্ছেন নিজে। রেবেকা ম্যাকটাভিশ নামে একজন ইংরেজ দুহিতাকে তিনি বিবাহ করছেন, যদিও তার এই বিবাহ বেশি দিনের স্থায়ী হয়নি। মাদ্রাজে দীর্ঘ প্রবাসকালে তিনি কতকগুলি ভাষা আয়ত্ত করেছিলেন। তামিল, তেলেগু, গ্রিক, হিব্রু এ ভাষাগুলি তিনি দক্ষ হয়ে উঠছেন। পূর্বে অবশ্য ইংরেজি, সংস্কৃত, ফার্সি ভাষাতে দক্ষতা অর্জন করেছিলেন, সে কথা আমাদের সকলেরই জানা। এরপর মধুসূদন তার প্রথম ইংরেজি গ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি ইংরেজি ভাষায় রচিত প্রকাশ করছেন। পরে আবার পুনরায় বিবাহ করছেন হেনারিয়েটা সোফিয়া নাম্নী কোন এক ফরাসি দুহিতাকে। এই তিনি মধুসূদনের অবশ্য জীবন মরণের সঙ্গী ছিলেন। 1856 খ্রিস্টাব্দ মধুসূদন কলকাতায় ফিরে আসছেন। কলকাতা পুলিশ কোর্টে চাকরি গ্রহণ করছেন। রত্নাবলী নামক সংস্কৃত নাটক বাংলা অনুবাদ অভিনীত হতে দেখা গেল। বাংলা নাটকের দৈন বিষয়ে অবহিত হচ্ছেন মধুসূদন এই সময়। তাৎক্ষণিক উদ্যোগে আকস্মিকভাবে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন মাইকেল মধুসূদন দত্ত। সালটা 1859, শর্মিষ্ঠা নাটক রচনার মধ্যে দিয়ে। বাংলা সাহিত্যে এটিকে সব দিক থেকে প্রথম পাশ্চাত্য ধর্মী নাটক মনে করা হয়, আমরা জানি। 1860 সাল মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ নামক দুটি প্রহসন। পদ্মাবতী নামক একটি পূর্ণাঙ্গ নাটক রচনা করলেন মধুসূদন। বাংলা ভাষায় মধুসূদনই প্রথম প্রহসন রচনা করলেন
এবং তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করলেন। পদ্মাবতী নাটকে ব্যবহার করলেন সেই ছন্দের কিছু অংশ। এই বছরই তিনি অমৃতাক্ষর ছন্দে রচনা করলেন আরেক খণ্ডকাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। 1861 সাল মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, এবং বৈষ্ণব কবিতা অনুসরণে তিনি ওড জাতীয় গীতিকাব্য ব্রজাঙ্গনা কাব্য রচনা করলেন। ওই বছরই তিনি একটি বিয়োগান্তক নাটকও লিখেছিলেন, কৃষ্ণকুমারী। অনেকে অনুমান করেছিলেন যে 1861 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন বাংলায় প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য। ওই বছর ব্যারিস্টার পড়বার উদ্দেশ্য নিয়ে বিলেতে চলে যাচ্ছেন। অল্পকালের মধ্যেই তিনি অর্থের সমস্যায় পড়ছেন। ফরাসি দেশে ভার্সাই নগরীতে উপনীত হয়েছেন সেই সময়। এখানে অবস্থানকালে মধুসূদন বাংলা ভাষায় প্রথম সনেট এবং চতুর্দশপদী কবিতা রচনা করেছিলেন, এবং আমরা দেখব পরে যে মহামতি বিদ্যাসাগর মহাশয়ের সহায়তায় অর্থকষ্ট থেকে মধুসূদন মুক্ত হয়ে বিলেতে ফিরে যাচ্ছেন। ব্যারিস্টারি পাশ করে 1867 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে আসছেন। স্বদেশে প্রত্যাবর্তন এরপর যে মধুসূদন জীবনটা খুব একটা সার্থকতা লাভ করতে পারেনি। 1871 ইলিয়াড মহাকাব্যের অনুবাদ করছেন, গদ্যানুবাদ হোমরের। 1873 29 জুন কলকাতা জেনারেল হাসপাতালে মাইকেল মধুসূদন দত্তের দেহান্তর ঘটছে। আমি কবিতার আলোচনার পূর্বে তার জীবনের প্রতি আলোকপাত করলাম এই কারণেই, কবিতাটা পড়তে গিয়ে পড়তে পড়তে আমরা তার ছাপটা লক্ষ্য করব। আসা যাক কবিতার আলোচনায়। কি দেখব আমরা কবিতার মধ্যে? মধুসূদন আক্ষেপ করছেন, নিজে বলছেন শুরুতেই যে আশার ছলনায় তিনি নিজেকে যেভাবে চালিত করেছেন তাতে তার বিপরীত ফলই লাভ হয়েছে, ভালো কিছু হয়। আশার ছলনে ভুলি কি ফল লভিনু হয়, তাই ভাবি মনে। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমন। তিনি মনে মনে ভাবছেন যে জীবন নদীর ধারা কাল সমুদ্রের দিকে ছুটে চলেছে, তাকে কেমন করে ফিরিয়ে আনা যাবে। দিন দিন তার আয়ুও শেষ হয়ে যাচ্ছে, দিন দিন তিনি শক্তিহীন হয়ে পড়ছেন আর কি। তবু কিন্তু আশার নেশা তাকে ছাড়ল না। এ কি বিপত্তি! আশার সুরায় উন্মত্ত মন, কবে রাত ভোর হবে আর কবে কবির মনে জেগে উঠবে স্বাভাবিকতা হয়ে উঠবে পরিবেশ পরিস্থিতি। মধুসূদন লিখছেন, রে প্রমত্ত মন মাম কবে পোহাইবি রাতে, জাগিবিরি কবে। জীবন রূপ উদ্যানে যৌবনের পুষ্পের আলো কিন্তু কতদিন থাকবে, এটা মধুসূদন প্রশ্ন জাগছে। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। দুর্বা ঘাসের বুকে যেমন জলবিন্দু জমে, তা কি আর চিরকাল ঝলমল করবে? কে না জানে যে তরঙ্গের ঢেউ নদীতে অস্থায়ী। রাত্রে স্বপ্নের মোহে মানুষ যখন মগ্ন হয়ে থাকে তখন তার সুখের শেষ নেই। কেন না, স্বপ্ন যখন ভেঙে যখন সে জেগে ওঠে তখন কাঁদতে থাকে। বিদ্যুৎ তার আলো যখন বিকিরণ করে কেবল অন্ধকারকেই বাড়িয়ে তোলে, আর সেই আলোর অন্ধকারে পথিক ধাঁধা খেয়ে যায়। মরুভূমির মরীচিকা সেও তাই, আলোর তৃষ্ণার একটা যন্ত্রণা
প্রতীকের প্রাণ কাঁদতে থাকে। অর্থাৎ আমরা মধুসূদনের কথা দিয়ে বলবো, কর্ণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার, মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষাকেশে, এ তিনের ছল সম রে কুয়াশা। অর্থাৎ সকালবেলা, ভোরবেলায়, রাত্রিকালে দেখা স্বপ্ন কখনো সকালবেলায় সার্থক হয় না। আকাশের খানিক ঔজ্জ্বল্য প্রকাশমান আলো বিদ্যুৎ সেও প্রতীককে ধাঁধায় ফেলে দেয়, আর মরুভূমির মরীচিকাও তো তাই। মাইকেল মধুসূদন দত্ত সারা জীবন এই তিনটে লক্ষ্যকে তাড়িত করেছিল। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন, ধর্মান্তরিত হয়েছেন, মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন, হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। অর্থাৎ জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছিল, কিন্তু অর্থ, যশ, প্রেম এগুলো উপার্জন করতে গিয়ে। কিন্তু প্রৌঢ় বয়সে মধুসূদন বুঝছেন যে বৃথা, ছলনা হয়েছে তার। বিদেশে গিয়ে না পেয়েছেন অমর খ্যাতি, নারীর সহমর্মী প্রেম, অর্থের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কেবল ছুটে বেরিয়েছেন এদিক থেকে ওদিকে। পাশ্চাত্যে গিয়ে অনাহারে অনিদ্রায় কাটিয়েছেন। নিজেই লিখছেন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায়। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে তিনি গিয়েছিলেন সেটা কুয়াশা, সে তার পূরণ হয়নি। তারপরে মধুসূদন লিখছেন, কবি প্রেমের শৃঙ্খল তৈরি করে নিজের পা দুটো বেঁধে রেখেছে, তাতে কোনো ফললাভও তার হলো না। ঠিক যেমন পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবধ হায়, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। পতঙ্গ কি করে? আগুনের দিকে ধেয়ে যায়, বন্যের দিকে ধেয়ে চলে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, কোনো পরিণাম সে চিন্তা করে না, দগ্ধ হয় শেষকালে এবং তার মৃত্যু অনিবার্য। ঠিক এই ইন্দ্রিয় বর্ণের দিকে মানুষ দুর্বার প্রবৃত্তির টানে ছুটে চলেছে। রূপক প্রেমের মোহে রেবেকার দিকে ছুটে গিয়েছিল মাইকেল মধুসূদন দত্ত। বিবাহ সম্পর্ক সুখের হয়নি আমরা জানি। পরে অবশ্য রেবেকা ম্যাকটাভিশ নামে ইংরেজ তনয়ার পানি গ্রহণ করেছিলেন, কিন্তু শেষ সঙ্গী মধুসূদনের ছিল আরিয়েত বলে এক নারী। তাহলে এই তার জীবনে যে দুঃখ যন্ত্রণা, এটা সত্যি কোনোভাবে সুখের হয়ে উঠতে পারেনি, তার জীবনটাকে একদম। তাই মধুসূদন বলছেন আর কি, প্রেমের শৃঙ্খলে বাধা পড়ে কবি কী সুখ পেয়েছেন তিনি জানেন না। অর্থাৎ কবিতা লেখার সময় কবির বয়স পরিণত, সেই সময় তিনি তার মূল্যায়ন করছেন। অর্থাৎ কাল ফাঁদে জড়িয়ে পড়ে তার জীবনের অমূল্য সময়কে তিনি নষ্ট করেছেন, তাই তার মনে হচ্ছে কি ফল লোভিনু হয়। তারপরই মধুসূদন লিখছেন, কোনো দিকে নজর না দিয়ে, কোনো দিক না বুঝে কবি ছুটে গেলেন। তখন তো প্রাণ কেঁদে ওঠে। কেন ছুটেছিলেন? অর্থের সন্ধানে। তিনি কি না করলেন? নিজের মনের স্বাদ মেটাতে কত চেষ্টাই না করলেন। পদ্ম ফুল তুলতে গিয়ে মৃণালের কাঁটায় হাত ক্ষত বিক্ষত হয়ে গেল। মণি খুঁজতে গিয়ে তো ফণির দংশন কবি পেয়ে গেলেন। তাই বিধাতার কাছে জানাচ্ছেন আক্ষেপের কথা, হে মন, এ বিষম বিষের জ্বালা কেমনই ভোলা যায়। অর্থাৎ কি করে তিনি এই দুঃখ, যন্ত্রণা, জ্বালা এগুলো ভুলে থাকতে পারবেন। তারপরেই লিখছেন যে খ্যাতির লোভে জীবনে কত দিনরাত তিনি নষ্ট করেছেন, খ্যাতির পিছনে তিনি ছুটে বেরিয়েছেন। একথা তিনি এমন একটা পরিস্থিতির কথা যেটা কাউকে বলতে পারছেন না। সুগন্ধ ফুলের গন্ধে যেমন আকৃষ্ট হয়ে কি করে অন্ধকীটও ছুটে যায় তাকে দংশন করতে। তাহলে এই যে পরশ্রী কাতরতার যে বিষ ও দংশন করে জীবন তো শেষ হয়ে গেল। অনাহার অনিদ্রায় তিনি কী লাভ করলেন? ধীবর যেমন মুক্তা ফলের লোভে ডুব দেয় অতল জলে, কাল সমুদ্রে শতমুক্তার চেয়ে মূল্যবান আয়ু একে একে হারিয়ে যাচ্ছে কবির মন থেকে। কে সেই ধনকে ফিরিয়ে দেবে? কবির আশার কুহকে কতই বার ভুলবেন। অর্থাৎ আমরা মধুসূদনের জীবনের যে দুঃখ বেদনা,
সেটা কবিতার পরতে পরতে ফুটে উঠেছে। অর্থাৎ আত্মগ্লানির বেদনা কবিকে কতখানি চঞ্চল করেছে, জীর্ণ করেছে, নিঃশেষ করেছে, এই মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটি তার একটা উৎকৃষ্ট প্রমাণ। আমরা কবির ব্যক্তি জীবনের এই গভীরতম দীর্ঘ নিঃশ্বাস, নিবিড় বেদনাবোধ ফুটে উঠতে লক্ষ্য করেছি। কবিতার নামকরণও যদি লক্ষ্য করি, সেই মর্মবস্তুকে দতিত করেছে। অর্থাৎ আত্মবিলাপ কবিতায় তার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। জীবনের দুঃখ, কষ্ট, বেদনা এটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। অর্থাৎ বিলাপের সুরে তিনি যা রচনা করে গেলেন সেটা হয়ে গেল চিরন্তন সঙ্গীত, যা মানুষের মনকে রসস্বিক্ত করে। নমস্কার।